হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি ডক্টর জয়দেব আর আমার এই চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো রেনাল স্টোন বা কিডনির স্টোন কাদের বেশি হয় বা এর পিছনে কি কারণ আছে সেই বিষয়েই আজকের এই ব্লগে আমি আলোচনা করব। আপনি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সের প্রথমেই দেওয়া থাকবে। পেজটি ভিজিট করুন এবং বিভিন্ন আপডেট পাওয়ার জন্য পেজটি ফলো করুন। তো চলে আসি আজকের বিষয়ে। আজকের বিষয় হচ্ছে যে রেনাল স্টোন বা কিডনিতে স্টোন কাদের হয়। প্রথমে জানতে হবে যে রেনাল স্টোন আসলে কিভাবে হয়। আমরা জানি যে কিডনি বা বৃক্ক হলো এমন একটি অর্গান যার মাধ্যমে আমাদের শরীর থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ কিন্তু নির্গত হয় এবং এটি ইউরিনের মাধ্যমে নির্গত হয়। সুতরাং এই ব্লাডের মধ্যে যে সমস্ত বর্জ্য পদার্থগুলি আছে সেগুলিকে ফিল্টার করে কিডনি এবং ফিল্টার করে যে ফিল্ট্রেট পাওয়া যায় তাই হলো অ্যাকচুয়ালি ইউরিন। তো যখন এই ইউরিনের কনসেন্ট্রেশন বাড়তে থাকে, অর্থাৎ এর মধ্যে বিভিন্ন রকম সলিউট, বিভিন্ন কেমিক্যালের কনসেন্ট্রেশন বাড়তে থাকে, তখন সেই কেমিক্যালগুলি ধীরে 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 ক্রিস্টাল ফর্ম করে এবং প্রথমে এই ক্রিস্টালগুলি খুব ছোট ছোট, খুব সূক্ষ্ম সূক্ষ্ম ক্রিস্টাল থাকে যা খালি চোখে দেখা যায় না। ধীরে ধীরে যত ক্রিস্টালগুলি বড় হতে থাকে পরবর্তীকালে কিন্তু সেই ক্রিস্টাল থেকে স্টোন ফর্ম করে এবং এই স্টোন যতক্ষণ কিডনির মধ্যে থাকে, কোনো অবস্ট্রাকশন তৈরি করে না, ততক্ষণ অবধি কিডনি স্টোনের কোনো সাইন সিমটমস বা ফিচার ইউজুয়ালি থাকে না, অর্থাৎ এরা ততক্ষণ কোনো সমস্যা তৈরি করে না। কিন্তু যখন সেই স্টোনটি কিডনি থেকে ডিসলজড হয় এবং ইউরেটার বা ইউরিনারি ব্লাডারের কোনো একটি জায়গায় এসে এটি অবস্ট্রাক্ট করে, যখনই অবস্ট্রাকশন হয় তখনই সেই জায়গায় ইনফ্লামেশন হয়। অবস্ট্রাকশনের পরেই কিন্তু কিডনির যে স্টোন আছে সেটা কিন্তু ইউজুয়ালি ধরা পড়ে। এবং এই যে কিডনির স্টোন সেটা হওয়ার পিছনে বিভিন্ন ফ্যাক্টর কিন্তু আছে। তার মধ্যে প্রথম যে ফ্যাক্টরটি সেটি হলো ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন হওয়ার ফলে কি হয়, যে কিডনির মধ্যে যে ইউরিন তৈরি হয় সেটার কনসেন্ট্রেশন অনেক বেশি হয়। অতিরিক্ত কনসেন্ট্রেশন হওয়ার ফলে কি হয়, যে এর মধ্যে যে মিনারেলস, যে সল্ট জাতীয় পদার্থগুলি আছে সেগুলি ধীরে ধীরে ক্রিস্টাল ফর্ম করে এবং সেগুলি ধীরে ধীরে প্রেসিপিটেট করে। তার ফলে কি হয়, ছোট ছোট প্রথমে ক্রিস্টাল তৈরি হয়, পরবর্তীকালে সেই ছোট ছোট ক্রিস্টালস থেকে স্টোন ফর্ম করে। সুতরাং ডিহাইড্রেশন কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যাদের মধ্যে এই ডিহাইড্রেশন খুব কমন, যারা জল কম নেন, যারা এমন স্থানে বসবাস করেন যেখানে ওয়েদার প্রচণ্ড হট, তার ফলে তাদের শরীর থেকে অতিরিক্ত জলের লস হয়, যারা অতিরিক্ত, যাদের সোয়েটিং হয় এবং যারা অ্যাডিকুয়েট পরিমাণে জল নেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই রেনাল স্টোন ফর্ম করার চান্স অনেক বেড়ে যায়। তারপরের ফ্যাক্টরটিতে চলে আসি। তারপরের ফ্যাক্টরটি হলো যে কিছু ডায়েটের মধ্যে এমন কিছু এলিমেন্ট যেগুলি বেশি নিলে কিন্তু রেনাল স্টোন ফর্ম করার চান্স বাড়ে, যার মধ্যে একটি উপাদান কিন্তু হলো প্রোটিন। যারা খুব অতিরিক্ত প্রোটিন নেন তাদের ক্ষেত্রে হতে পারে, যারা খাবারের মধ্যে অতিরিক্ত সল্ট নেন সেই সল্ট থেকে পরবর্তীকালে ক্রিস্টাল ফর্মেশন হবে এবং সেই ক্রিস্টাল ধীরে ধীরে বড় হয়ে রেনাল স্টোন ফর্ম করতে পারে। সুতরাং যাদের ক্ষেত্রে খাবারে প্রোটিন বেশি থাকে অথবা যাদের খাবারে অতিরিক্ত সল্ট থাকে তাদের কিন্তু নর্মাল মানুষের থেকে স্টোন ফর্ম করার চান্স কিন্তু কিছুটা হলেও বেশি থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যারা ওবিস, যাদের বডি ওয়েট তাদের হাইটের তুলনায় বেশি, তাদের মধ্যে কিন্তু রেনাল স্টোন ফর্ম করার চান্স অনেক বেশি। সুতরাং ওবেসিটিও কিন্তু এই রেনাল স্টোন ফর্ম করার একটি প্রেসিপিটেটিং ফ্যাক্টর। আরেকটি ফ্যাক্টরও খুব ইম্পর্টেন্ট, যেটি আগে সাধারণত দেখা যেত না কিন্তু এখন দেখা যায়। অনেকেই আমরা জানি যে বেরিয়াট্রিক সার্জারি বলে এমন কিছু অপারেশন হয় যেগুলি ওবেসিটি কমাতে হেল্প করে। সেই সার্জারির ক্ষেত্রে কি হয়, খাদ্যনালীর কিছুটা পোর্শন কেটে বাদ দেওয়া হয়। কেন করা হয়, তার ফলে কি হয় যে খাবারের অ্যাবজর্পশন যাতে কমে এবং তার ফলে বডি ওয়েট কমানো যায়, অর্থাৎ একটা সুস্থ, একটি স্বাভাবিক বডি ওয়েট মেনটেন করা যায়। সেই জন্য কিন্তু এই বেরিয়াট্রিক সার্জারি জাতীয় এই প্রসিডিওরগুলি করা হয়েছে এবং বর্তমানে কিন্তু এই প্রসিডিওরগুলি বেশ পপুলার। তো এই ধরনের সার্জারির পরে কি হয়, যেহেতু খাদ্যনালীর একটা পোর্শন বাদ হয়ে যায়, তার ফলে কি হয়, ক্যালসিয়াম এবং জল এগুলির অ্যাবজর্পশন চেঞ্জ হয় এবং এইগুলির অ্যাবজর্পশন যখনই চেঞ্জ হয় তখন কিন্তু তার থেকে রেনাল স্টোন বা কিডনিতে স্টোন তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়।
কিছু কিডনির কিছু ডিজিজ আছে, যার মধ্যে একটি হলো রেনাল টিউবিউলার অ্যাসিডোসিস। এছাড়াও সিস্টিনুরিয়া নামেও আরেকটি কিডনির ডিজিজ আছে, যেগুলির ক্ষেত্রেও কিন্তু রেনাল স্টোন বা কিডনিতে স্টোন হওয়ার চান্স বেড়ে যায়। এছাড়াও বিভিন্ন স্টাডিতে উঠে এসেছে বেশ কিছু মেডিকেশনস আছে, যার মধ্যে একটি হলো বিভিন্ন ক্যালসিয়াম কন্টেইনিং অ্যান্টাসিডস। দীর্ঘদিন ধরে যদি নেওয়া হয়, কিছু ল্যাক্সেটিভ আছে। ল্যাক্সেটিভ হলো যে কনস্টিপেশনের যে সিরাপ ইউজ করা হয়, সেগুলি হলো ল্যাক্সেটিভ। তো এই ধরনের বিভিন্ন অ্যান্টাসিড বা ল্যাক্সেটিভ যারা দীর্ঘদিন ধরে নিয়ে যান এবং ডাক্তারের পরামর্শ ছাড়াই নেন, তাদের মধ্যেও কিন্তু দেখা গেছে যে রেনাল স্টোন ফর্ম করার প্রবণতা কিন্তু বেড়ে যায়। তো আজকের এই ব্লগে আমরা জানলাম যে রেনাল স্টোন কাদের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। তো ব্লগটি যদি ইনফরমেটিভ মনে হয়, ব্লগটিকে একটি লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রথমেই লিঙ্কটিতে ক্লিক করে পেজটি ভিজিট করুন এবং বিভিন্ন আপডেট পাওয়ার জন্য পেজটি অবশ্যই ফলো করুন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।